নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। আপনাদের শুরুতে একটা চেনা গল্পের কথা বলে শুরু করব। আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। ভিডিওটা এরকম ছিল যে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে একটি কচ্ছপ আর একটি র্যাবিট তাকে ছেড়ে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিক সেই পুরনো গল্প। কচ্ছপ অনেক পরে আশপাশ দেখে সে হাঁটতে শুরু করলো, কিন্তু খরগোশ দৌড়তে দৌড়তেও দিগ্ভ্রান্ত হয়ে সে মাঝখানে দাঁড়িয়ে রইল। রেস কিন্তু জিতে গেল কচ্ছপ। এই গল্পটা আমাদের প্রত্যেকের চেনা। আজকে এই গল্পটার সঙ্গে কোনো উদাহরণ টানছি না। এই গল্পটা বলে এই কারণে শুরু করছি, কখনো কখনো গল্প তো সত্যি হয় বাস্তবে। আমরা এমন কিছু এলিট সংস্থা, এলিট নামে ভারী অনেক বড় বড় সংস্থার কথা আমরা শুনি। যেমন ধরুন ইডি, সিবিআই, এই ধরনের যে সংস্থা যারা দেশের এলিট সংস্থা বলে চিহ্নিত, তারা নামে এলিট হলেই যে কাজে এলিট হবে এমনটা নয়, কিন্তু তাদেরকে প্রমাণ করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। তাদেরকে প্রমাণ করতে হবে ভারতবর্ষের সামনে যে তারা এলিট। আর ধরুন কলকাতা পুলিশ, সিআইডি, সিট, এগুলো শুনলেই নাক কুঁচকোনোর কোনো কারণ নেই, কারণ তারাও প্রমাণ করে দিতে পারেন যে তারাও তাদের দক্ষতার দিক থেকে এলিট। আমরা আজকে এই কথাগুলো কেন বলছি জানেন? কারণ বিগত 4 মাস এই স্টুডিওতে বসে এই অনুষ্ঠানে এমন অনেক অতিথি আছেন যারা কমন। আমরা বারবার প্রশ্ন তুলেছি রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে, যে সত্যি কি রাজ্যের পুলিশ তথ্য লুকিয়ে ফেলে? সত্যি কি রাজ্যের পুলিশ তদন্ত করতে পারে না? সত্যি কি রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে? এই প্রশ্নগুলো করেছি সেই সমস্ত গেস্টদের যাদের অনেকেই এই আজকের অনুষ্ঠানে কমন আছেন। কিন্তু আজকে প্রথম কলকাতা পুলিশ তথা রাজ্যের পুলিশকে একটা হ্যাটস অফ দিয়ে অনুষ্ঠানটা শুরু করতে চাইছি, যে আমরা এই আরজিকর আবহে দাঁড়িয়ে বাংলা দৃষ্টান্ত স্থাপন করে দেখাতে পারলো, বাংলার পুলিশ প্রশাসন পারলো যে কোনো একটি নক্কারজনক ঘটনা ঘটলে সেই ঘটনায় বাংলার পুলিশ অপরাধী চিহ্নিত করে তাকে দ্রুত ফাঁসির সাজা শোনাতে পারে। কিন্তু তার মানে এই নয় যে এই অনুষ্ঠানে বসে আমরা রাজ্য পুলিশের শুধু প্রশংসাই করব। আমরা যেমন ভাবে আজকে আগামী 1 ঘন্টা একাধিক বিষয়ে প্রশ্ন তুলব ইডি, সিবিআইয়ের দিকে, একইভাবে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও আমরা প্রশ্ন তুলব। কিন্তু সাদাকে সাদা, কালোকে কালো বলার ক্ষমতা রাখাও সংবাদ মাধ্যমের একটা কাজ। আমরা আজকে কথাগুলো কেন বলছি সেটা আমাদের প্রতিবেদনে আপনারা আরো স্পষ্ট হতে পারবেন। একটি ঘটনা নয়, একাধিক ঘটনার উদাহরণ টেনে আগামী 1 ঘন্টার আলোচনা দেখুন। ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সির তদন্ত কি এখন প্রহসনে পরিণত হয়েছে? 2011 সালের পর থেকে রাজ্যে বহু দুর্নীতির অভিযোগে তদন্ত করছে ইডি বা সিবিআই, কিন্তু একটি মামলাতেই দোষী সাব্যস্ত করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। কোনো মামলায় এখনো শুরু করা যায়নি ট্রায়ালও। যেমন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহা ইডি তদন্তকারী অফিসারকে প্রশ্ন করেছিলেন, এ ধরনের তদন্তের জন্য আপনারা কি আদৌ প্রশিক্ষিত? চাপ বেশি হয়ে যাচ্ছে, নিষ্কৃতি চান? প্রশ্নের উত্তরে ওপেন কোর্টে এই ওয়ার্ক প্রেশারের কথা স্বীকারও করেছিলেন তদন্তকারী অফিসার। সেদিনই তাকে তদন্তকারী অফিসার থেকে সরিয়েও ছিলেন বিচারপতি। ফলে স্পষ্ট মামলার ভারে জর্জরিত কেন্দ্রীয় এজেন্সি কার্যত দিগ্ভ্রান্ত। ফলে সময় হচ্ছে না ট্রায়াল, হচ্ছে না অভিযুক্তদের বিচার। যেমন নিয়োগ, রেশন, কয়লা, গরু সব মামলাতেই জামিন পেয়েছেন অভিযুক্তরা। নিয়োগ দুর্নীতিকাণ্ড এখনও শুরু করা যায়নি ট্রায়াল। 2013 সালে সারদা কাণ্ডে এখনও জেলবন্দি সুদীপ্ত রায়, দেবযানীরা। একাধিক ধর্ষণের অভিযোগে তদন্ত শেষ না হওয়ায় দোষীদের শাস্তি দেওয়া যায়নি। আরজিকরের ঘটনা ঘটে 9ই আগস্ট। সিবিআই এই মামলা হাতে পায় 13ই আগস্ট, অর্থাৎ 3 দিন পর। সেই মামলায় আরজিকরে আর্থিক অনিয়মের তদন্তে ইডিও। 4 মাস পেরিয়ে গেলেও এখনো খুন, ধর্ষণে অভিযুক্তের সংখ্যা 1। এমনকি জানাই গেল না কেন ঘটল আরজিকরের ঘটনা।
তাৎপর্যপূর্ণ বিষয় হলো বহু বিষয় ভোটের বাজার গরম হলেও এক অভিযুক্ত যাকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশই। এদিকে কুলতলির ঘটনা ঘটে আরজি করের অনেক পরে, তাতে দোষী চিহ্নিত করে সাজারও ব্যবস্থা করে ফেলল রাজ্য। গত 4 অক্টোবর নিখোঁজ হয়ে যায় কুলতলির নাবালিকা। রাতেই দেহ উদ্ধার হয়। 5 অক্টোবর নাবালিকাকে ধর্ষণ ও খুনে গ্রেপ্তার হয় মুস্তাকিন। 7 অক্টোবর ঘটনার তদন্তে সিট গঠন, 25 দিনে চার্জশিট দেয় পুলিশ। 5 ডিসেম্বর মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার সাজা ঘোষণা। এই প্রসঙ্গে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন, গত কয়েক মাসের রেকর্ড গতিতে অনেকগুলো ধর্ষণ ও খুনের মামলায় দ্রুত নিষ্পত্তি হয়েছে বাংলার মাটিতে। আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি দোষীদের চিহ্নিত করে 3 থেকে 4 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলা তুলতে এবং প্রয়োজনে ফাঁসির আবেদন জানাতে। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। 2013 সালের এপ্রিল মাসে সারদা কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন সুদীপ্ত দেবযানী। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা হতে পারে 7 বছর। অথচ দুজনে এক যুগ জেলেই কাটিয়ে ফেলেছেন। বিচারের আগেই এভাবে সাজা ভোগ করা আইনি দিক থেকে ন্যায্য বলে মত আইনজীবীদের একাংশে। প্রিজনার্স পিটিশন দাখিল করেছেন সুদীপ্ত সেন। 21 নভেম্বর ডিভিশন বেঞ্চ রাজ্য জানতে চায় পুলিশের হাতে কতগুলি মামলা এখনো চার্জশিট হয়নি, তার হিসেব দিতে নির্দেশ হাইকোর্টের। রাজ্যে সুদীপ্তর বিরুদ্ধে 389টি মামলা, এর মধ্যে 81টি মামলা সিবিআইয়ের হাতে। বাকি 308টি মামলা রাজ্য পুলিশের হাতে ছিল। সিবিআই সব মামলায় জামিন পেয়েছেন সুদীপ্ত। রাজ্যের হাতে থাকা মামলাগুলির মধ্যে 282টি মামলা জামিন পেয়েছেন সারদা কর্তা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আজকের এই সময়ে দাঁড়িয়ে একটা খুব যথার্থ দাবি করেছেন এবং এই দাবিটা প্রথম করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার একটা অংশ আপনাদেরকে শুনেছি। আজকের দিনে দাঁড়িয়ে এই আমরা দেখলাম যে জয়নগর কাণ্ডে অভিযুক্তের ফাঁসির সাজা সামনে আসার পর কুণাল ঘোষ যে দাবি করেছেন, এই দাবির একটা পার্ট কিন্তু আমরা শুনেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ঘটনা নিয়ে 12 তারিখ তিনি বিবৃতি দিয়েছিলেন। কি বলেছিলেন আমরা আজকে কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। আরজি করের ক্ষেত্রেও 24 ঘন্টার মধ্যে অপরাধীকে কিন্তু অ্যারেস্ট করে নিয়েছিল কলকাতা পুলিশ। কিছু লোক, কিছু রাজনীতি, কিছু অপপ্রচার, কিছু কুৎসা, তারা মিলে এই এখনই সিবিআই চাই করে হাইকোর্ট সিবিআইকে দিলেন। কুলতলির ঘটনা সেটা তো আরজি করের ঘটনার পরে হয়েছে। আরজি কর হয়েছে 9th অগস্ট, আর কুলতলির ঘটনা হয়েছে 5th অক্টোবর। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে 5th অক্টোবর যে কেসটা রেজিস্টার্ড হলো, 6th ডিসেম্বর তার ফাঁসির সাজা বেরিয়ে গেল। আর 9th অগস্ট যে ঘটনা ঘটেছে, সিবিআই এখনো পর্যন্ত তার কিনারা করতে, বিচার প্রক্রিয়া শেষ করতে পারেনি। কিনারা তো রাজ্য পুলিশ, কলকাতা পুলিশই করে দিয়েছিল। কিনারাটা তো কলকাতা পুলিশ করে দিয়েছিল। আজকে যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে হয়তো ইতিমধ্যে আরজি করের অপরাধীরও ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত। এখন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দল বিজেপি, তার অন্যতম নেতা সজল ঘোষ, তিনি বলছেন তিনি হতাশ হয়ে পড়ছেন আরজি কর আন্দোলন নিয়ে। আপনারা তো হতাশ হয়ে যাচ্ছেন, আমরা যারা রাস্তায় নেমেছিলাম আমরা কি হব? এই প্রশ্ন পরে করবো, আগে সজল বাবু কি বলছেন শোনাই। হতাশ, সামাও হতাশ। এ হতাশাকে লুকোনোর জায়গা নেই। হতাশ, সামাও হতাশ। এ হতাশাকে লুকোনোর জায়গা নেই। হতাশ। আমি পরিচয় পর্বে আসি। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সুপ্রিয় ঘোষ, বিজেপি মুখপাত্র এবং আইনজীবী। সুপ্রিয়কে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন জয়া দত্ত, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। জয়াদি, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তাপস সিনহা, সিপিআইএম নেতা। তাপসবাবু, আপনাকে স্বাগত জানাই।
রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী। সুকন্যাদি, আপনাকে স্বাগত। এবং রয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, আপনাকে স্বাগত। আমি আজকের আলোচনা শুরু করতে চাইবো হতাশ যে দল হয়ে যাচ্ছে তাকে দিয়ে। আমি সুপ্রিয়, আমি হতাশ হয়ে যাচ্ছি যে একটা রাজ্যের বিরোধী দল তারা সিবিআই তদন্ত নিয়ে হতাশ হয়ে যাচ্ছে। যারা বিরোধী রাজনীতির মূল জায়গাটাই হচ্ছে সরকার যদি কিছু ভুল করে, কেউ যদি কিছু ভুল করে, সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। হতাশ হওয়া নয়। বিরোধী দল যদি হতাশ হয়ে পড়ে তাহলে আমরা যাব কোথায়? আমরা সাধারণ মানুষ। প্রথম কথা, আজকে তোমাদের যে প্রতিবেদনের কয়েকটা প্রশ্ন তুমি তুলেছিলে, তার মধ্যে আজকে শেষ যেটা নিয়ে এখানে প্রশ্ন করলে সজলদার কথা, সজলদা হতাশ, এটা ঠিক যে বিজেপি হতাশ, এটাকে ক্লিয়ার করা দরকার। আমি তো বলেই দিলাম কে হতাশ, সেই জন্যই তো কথাটা বললাম। সজলদা হতাশ, আমি নিশ্চিত এটা সজলদার হতাশা কেটে যাবে, নিশ্চিতভাবেই কাটবে। রাজনৈতিক দল হিসাবে, বিরোধী দল হিসাবে যে তুমি প্রশ্ন করেছো, বিজেপির কোনো এরকম স্টেটমেন্ট বাইরে এসছে বলে আমার জানা নেই এজ এ মুখপাত্র। যদি জানা থাকতো আমি নিশ্চিত তার উত্তর দিতাম। স্টেটমেন্টগুলোকে ধরবো। শুভেন্দু অধিকারী বললেন জো হামারে সাথ হাম উনকে সাথ। সংখ্যালঘু নেতা বললেন না ওটা দলের সর্বোচ্চ নেতার কথা নয়। তিনি আবার একটা পাল্টা স্টেটমেন্ট দিলেন। সজল বাবু দেখা করা চিঠি প্রকাশ করলেন, তারপর আবার বিজেপির নেতৃত্বটা বললো না ওটা সজল বাবুর পোস্ট থেকে হয়েছিল, ওর দায় আমার নয়। আমরা কোনটা বিজেপির স্টেটমেন্ট বলে ধরবো? আমরা হতাশ হয়ে যাচ্ছি। বলি, তুমি আমাকে প্রশ্ন করেছো বিজেপি অ্যাজ এ রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল এই রাজ্যে, তাই সে কি হতাশ, এই প্রশ্ন তুমি আমায় করেছো। তার উত্তরে আমি পার্টির অফিসিয়াল মুখপাত্র হিসেবে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, পার্টির কোনো এরকম স্টেটমেন্ট নেই যে পার্টি হতাশ বলে কোথাও জানিয়েছে। আমি সেই উত্তরে বললাম। সজলদার ব্যক্তিগত স্তরে সজলদা হতাশ হতে পারে, আমি ব্যক্তিগত স্তরে আইনজীবী ছাত্র হিসাবে আমিও হতাশ হতে পারি। এই যে লেন্দি প্রসেস নিয়ে আমরা হতাশ হতেই পারি। কিন্তু দুটো তিনটে অ্যাসপেক্ট তোমরা যেটাকে এখানে বললে, যদি আমাকে একটু সময় দাও তাহলে আমি ব্যাখ্যা করে বলতে পারি। এক হচ্ছে যে কুলতলির সাথে আরজিকরকে মিলিয়ে দেওয়ার যে ঘটনা এখানে আমরা দেখছি, মানে আজকে বিশেষ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে, পুলিশ এটা একটা সুন্দর কাজ করেছে। পুলিশ একদম পুঙ্খানুপুঙ্খ বিচার করেছে, আসামিকে ধরে কোর্টের কাছে প্রডিউস করেছে, এতে কোনো সন্দেহ নেই। আমি মানে অ্যাপার্ট ফ্রম রাজনীতি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, এটা ঠিক। কিন্তু দ্বিতীয় বিষয় যেটা তোমরা তুলছো যে আরজিকরে কবে এই এটা সামনে আসবে, কবে তদন্ত প্রক্রিয়া শেষ হবে। দেখো, আরজিকরের ঘটনা নিশ্চিতভাবে আগে হয়েছে, তার পরবর্তীকালে এই ঘটনা হয়েছে জয়নগরের ঘটনাটা হওয়ার আগে হয়েছে আরজিকর। যে প্রেশার রাজনৈতিক স্তরে একটা রাজ্য সরকারের ওপর ছিল আমরা সেটা নিশ্চিতভাবেই জানি। তার পরবর্তীকালেই পরপর কিছু ঘটনার মধ্যে এটাও একটা। জয়নগরের ঘটনাতে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল থেকে শুরু করে জয়নগরের জেলার সভাপতি থেকে শুরু করে ময়না তদন্ত যাতে ঠিকভাবে হয়, তোমাদের চ্যানেলে আমি প্রোগ্রাম করে গেছি যে আরেকটা ঘটনা ঘটলো, ময়না তদন্ত যাতে ঠিকভাবে হয়, যেন এখানে কোনো ধাঁধলি না হয়, তার বিরুদ্ধে বিজেপি ওখানে লাগাতার আন্দোলন করে গেছে। 2, আরজিকরের ঘটনাতে যদি সবকিছুই পুলিশ ঠিক করে থাকতো তাহলে দুটো তিনটে অ্যাসপেক্ট তোমরা এনকেটিভিতে প্রথম তুলেছিলে। এক, সেটা হচ্ছে প্রথম 14 ঘন্টাতে এফআইআর করা যায়নি কেন। দ্বিতীয়, আনন্যাচারাল ডেথকে সামনে রেখে এইটাকে একটা ধামাচাপা দেওয়ার কাণ্ড করার চেষ্টা হয়েছে কেন। টালা থানার ওসিকে হঠাৎ করে গ্রেপ্তার করতে হলো কেন। এভিডেন্স ট্যাম্পারের একটা গুরুতর অভিযোগ ছিল জয়নগরে, ক্ষেত্রে কিন্তু আমরা বলিনি কোথাও জয়নগরের ক্ষেত্রে। সুতরাং রাজ্য সরকারের এই যে বিষয়টা, আমি আবার বলছি, পুলিশ যে কাজটা জয়নগরে করেছে তাতে দেখো যেটা সত্যি সেটা ভালো কাজ করেছে বলতে হবে। কিন্তু রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা দেবী, তার ওপর একটা প্রেসার ছিল, কারণ তিনি নিজে মঞ্চে দাঁড়িয়ে এটা প্রশ্ন করেছেন ফাস্ট ট্র্যাক কোর্টে। আর এগুলো এমনিতে দেখুন, উনি একজন আইনজীবী, আমরা যেটুকু জানি, তো উনি আইনজীবী হিসেবে ওনার এটা জানা উচিত যে এই সেকশনগুলো সেগুলো প্রত্যেকটাই হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টেই ট্রায়াল হয়। সুতরাং নতুন করে এটা বলবার কোনো প্রয়োজন নেই। উনি একটা বিল এনেছিলেন যে ফাস্ট ট্র্যাক কোর্টে সবটা করতে হবে, এটা আনার কোনো প্রয়োজন নেই। বিএনএস অলরেডি এই অ্যাক্টগুলো করে রেখেছিল। হ্যাঁ, উনি যেটা এক্সট্রা করেছেন যে আমি প্রত্যেকটাতেই মৃত্যুদণ্ড হচ্ছে দাবি করছি, বিএনএস একটা সেটা আছে, সর্বোচ্চ সাজাতে সেটা আছে, তাকে উল্লেখ করার প্রয়োজন ছিল না। ঠিক আছে, তিনি করেছেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার বিষয় হচ্ছে একটাই, যেটা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে, আমি আবার বলছি, কুলতলির ঘটনা বা এই জয়নগরের ঘটনার সাথে আরজিকরের ঘটনাকে যদি আপনারা মিলিয়ে দেন তাহলে কোথাও না কোথাও ভুল এজন্য হবে। এবং বাকি যে সারদা, আমার এই প্রতিবেদনে আমরা একবারও বলিনি যে আরজিকর আর পুলিশের প্রশংসার কথাটা বললাম। আরেকটা তুমি যেটা বললে, আমি শেষ করবো,
অন্যান্যরা বলবে, সেটা হচ্ছে যে সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে, সত্যি তো 10 বছর 11 বছর প্রত্যেকটা ক্ষেত্রে হয়ে গেছে, কয়লা রেশন থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি, প্রত্যেকটা জায়গাতে মনে রাখবে রাজ্য সরকারের বড় বড় নাম তারা প্রতিনিধি এখানে অ্যারেস্টেড ছিলেন বা আছেন বা বাইরে আছেন। সুতরাং রাজনৈতিক চাপ এটা একটা বড় ইস্যু বিভিন্ন ক্ষেত্রে, এটা তোমাকে মানতে হবে। আরে সুপ্রিয়া, আমি বলছি এই হতাশা থেকে কেন সিবিআই দপ্তর অভিযানটা হচ্ছে না? আমি তো সিবিআই কে ডিপেন্ড করতে এখানে আরে বসিনি। আমি বলছি মেরুদণ্ড হাতে নিয়ে, এই পুলিশের সামনেই তো মেরুদণ্ড হাতে নিয়ে শিরদাঁড়া নিয়ে সে কত কাণ্ড হলো। সে এখন টিএমটি বারের অ্যাড করছে। আমার বক্তব্য হচ্ছে সে এখন টিএমটি বারের অ্যাড করছে। বিজেপির কেউ শিরদাঁড়া নিয়ে ওইখানে ওই মাননীয় পুলিশ কমিশনার প্রাক্তন তার কাছে যায়নি। আপনারা সমর্থন আরে বিজেপি কে তো রাখতেই দেয়নি আরজি করে। আপনাদের হাতে শিরদাঁড়া ছিল না, ওই শিরদাঁড়ার একটা অংশ আপনাদের মনে ছিল না। সৈকত, তোমার এটা মনে থাকা উচিত, আরজি করের আন্দোলনকে যারা হাইজ্যাক করেছিল, যারা আন্দোলনকে ক্রমাগত অন্য কোনো রাজনৈতিক দলকে এন্ট্রি পর্যন্ত দেয়নি, কংগ্রেস হচ্ছে বিজেপিকে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল গো ব্যাক স্লোগান, তাদের মধ্যে একজন তিনি এখন টিএমটি বারের অ্যাড দেন। তা আমার এখানে বলতে কোনো দ্বিধা নেই তো। তুমি যখন আমার পরিচয়টা দিলে, তুমি একাধারে যেমন বিজেপি মুখপাত্র বললে, সাথে তুমি এমডিবি বললে। আন্দোলন কোনো বিয়ে বাড়ি ছিল না যেখানে আমন্ত্রণ জানাতে হবে। আমরা গেছি তো, যে রাজনৈতিক দল সেই আন্দোলনকে তার মতো করে নিয়েছে। সিপিএম এর রাজ্য সম্পাদক আমাকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে তিনি বলেছেন ওই আন্দোলনে আমরাই চালিয়েছিলাম। আপনারা জাননি কেন? শোনাবো তো। নির্যাতিতার বাবা মা আপনাদের বিজেপি সম্পর্কে কি অভিমত দিয়েছেন শোনাবো তো আপনাদের কাছে। তার সাথে এই ক্লিপটা শোনাবো তো। বিয়ে বাড়ি ছিল না যে আমন্ত্রণ জানাবে। তুমি ওই ক্লিপটা দেখিও। আমি জয়া দত্তের কাছে আসবো। এক মিনিট, নির্যাতিতার বাবা মা আমি আসবো। দলনেতার সাথে বিধানসভা থেকে আরজি জানিয়েছিল, সেটাও দেখিও। আমি আসবো। আমি জয়া দি, আমি একটা জিনিস আমার বারবার করে ভাবতে অবাক লাগছে যে আজকে কোথাও দাঁড়িয়ে বিজেপি হতাশ হয়ে যাচ্ছে। আমি হতাশ হচ্ছি না। আমি ভাবছি একটা জিনিস, যে আরজিকর আবহে এই রায় সেই সমস্ত পরিবারকে কোথাও একটা খুশির খবর দিয়েছে যে হ্যাঁ, বাংলার পুলিশের হাতে থাকলে হয়তো আমার মেয়েটার আজকে বিচার পেয়ে যেত। এই আশাটুকু তো অন্তত যাচ্ছে। আরজিকর ঘটনার পর যেভাবে আমাদের রাজ্য পুলিশের দিকে আঙুল তোলা হয়েছিল, বিশেষ করে বিরোধীরা তুলেছিল যে পুলিশ প্রশাসন কোথাও গিয়ে তদন্ত হয়তো কারচুপি করছে, কিন্তু আজকে এই জয়নগরের ঘটনার পর প্রমাণিত যে বাংলার পুলিশ, বাংলার প্রশাসন তারা সত্যের পথেই লড়াই করে। আজকে আগস্ট মাসে আরজিকরের ঘটনা ঘটেছে, এখনো তদন্তের কোনো সমাধান, এখনো অবধি তদন্তের কোনো গতি আসেনি। আরজিকরের ঘটনার পরবর্তীকালে যেই সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছিল সেটা কলকাতা পুলিশই করেছে। তাহলে এই দিনের পর দিন অতিক্রম হয়ে গেল, সিবিআই কি করছে? সিবিআই আসলে নিজেকে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির তোতা পাখি করে নিজেকে প্রমাণ করছে। তারা ভোটের বাজার গরম করতে চাইছে। দিল্লির নেতারা যেভাবে তাদের নির্দেশ দিচ্ছে তারা সেভাবে কাজ করছে। তারা মনে করেছিল যে এই কলকাতার মাটিতে এই তদন্তের নামে রাজনীতি কায়েম করবে এবং তৃণমূল কংগ্রেসকে কোনোভাবে পিছনে ফেলার চক্রান্ত করবে। আজকে সিবিআই কার অধীনে? অমিত শাহর অধীনে। আজকে নির্যাতিতার বাবা মা যেখানে নির্যাতিতার বাড়িতে বাংলার মুখ্যমন্ত্রী পৌঁছলেন, তাদের সাথে গিয়ে কথা বললেন এবং তাদের বললেন আপনারা যদি রাজ্য সরকারের প্রতি আস্থা না রাখতে পারেন, যদি সিবিআই চান আপনাদের স্বাগতম। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে 17 ঘন্টা কলকাতার মাটিতে অমিত শাহজি থাকলেন। আমি ধরে নিলাম তিনি বিজেপির নেতা, কিন্তু কোথাও গিয়ে তো তিনি একজন প্রশাসক। নির্যাতিতার বাবা মা তার সাথে দেখা করতে চাইলেন, 17 ঘন্টা কলকাতার মাটিতে থেকেও 17 সেকেন্ড তাদেরকে টাইম দেয়নি। তার কারণ আজকে অমিত শাহজি ভয় পাচ্ছে, কারণ সিবিআই কে তারা যেভাবে পরিচালনা করছে, সিবিআই বা ইডি সেভাবে পরিচালিত হচ্ছে। আজকে বলুন না, এই বাংলার মাটিতে 911টার বেশি কেস সিবিআই তদন্তের ভার নিয়েছিল। 20 বছরের বেশি অতিক্রম হতে চললো কিছু কিছু কেসের, আজও কোনো সমাধান হয়নি। আসলে সিবিআই তদন্তের গতি কোনোদিন আনতে পারেনি, আগামী দিনেও পারবে না, কারণ দিল্লির নেতারা তাদের যেভাবে শিখিয়ে দেবে তারা সেভাবে কাজ করবে। আজকে সিঙ্গুরের তাপসী মালির ঘটনা, সিবিআই এর হাতে তদন্ত ভার, দিনের পর দিন চলে যাচ্ছে, কোনো সুরাহা কি হলো? আজকে নোবেল চুরি শান্তিনিকেতনের, দিনের পর দিন সিবিআই চালিয়ে যাচ্ছে, কোনো সমস্যার সমাধান কি হলো? আজকে দেখুন না, বোম্বের যিনি চলচ্চিত্র অভিনেতা সুশান্ত রাজপুত, তিনি মারা গেল, সিবিআই তদন্ত দিল, সমাধান কি হলো? সিবিআই
আসলে কোনো কেসের সমাধান আজ অবধি করতে পারেনি সঠিকভাবে, আগামী দিনেও আমার দৃঢ় বিশ্বাস পারবে না। কিন্তু আমাদের বাংলার প্রশাসন আজকে নজির গড়ে তুলেছে, তারা প্রমাণ করে দিয়েছে যে তারা পারে, তারা কোনো কেসের সমাধান কিন্তু করতে। জয়াদি, এটা- 2 হ্যাঁ। মাসের মধ্যে তারা দোষীকে প্রমাণ করেছে, তাকে ফাঁসির ব্যবস্থা করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অপরাজিতা বিলকে রাষ্ট্রপতি কোনোভাবে মান্যতা দিচ্ছে না, যারা দোষী বা যারা ধর্ষক, যারা অন্যায় করবে অতি দ্রুততার সাথে তাদেরকে সাজা ঘোষণা করা হোক। কেন বিরোধী দলগুলো এগুলোকে নিয়ে পথে নামছে না? তারা চায় না যারা অন্যায় করবে তাদের ফাঁসি হোক, তাদের দোষী প্রমাণ করা হোক। কোথাও গিয়ে কি তারা দোষীদেরকে আড়াল করে বাংলার মাটিতে রাজনীতি করার কিন্তু জন্য জয়াদি, এটাও তো অন্যায়কে সত্যি, প্রশ্রয় দিচ্ছে? এই মুখ্যমন্ত্রীর মুখ থেকেই তো আমরা এই পুলিশ প্রশাসনের ভূমিকার নিয়ে আমরা প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন আইবি ফেলিওরের জন্য সরকার ফেস লস করবে কেন। তিনি একই সঙ্গে বলেছেন যে পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য হাসখালির ঘটনা ঘটলো, কেন বকটুয়ের মতো ঘটনা ঘটবে, এই মুখ্যমন্ত্রীর মুখেই আমরা শুনেছি। আমি 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 আসছি, আমি একটু তাপসদার কাছে জানতে চাইছি। তাপসদা, ঠিক এই সূত্রটা ধরেই বাংলার পুলিশের ভূমিকার একটা নিন্দা আমরা কিছুদিন আগে ভুলে যায়নি, যে সৌগত রায় থেকে শুরু করে সুশান্ত ঘোষের কাণ্ডে 3-4 জন বড় বড় লিডার প্রশ্ন তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলিয়েছিলেন তারা। আজকে আমরা পুলিশের প্রশংসা করতে গিয়ে বা পুলিশের কথা বলতে গিয়ে এগুলো তো যেন ভুলে না যাই। একই সঙ্গে তাপসদা, আমাদের মনে রাখতে হবে মধ্যমগ্রাম কাণ্ডে যে ধর্ষণের ঘটনা, নক্কারজনক ঘটনা ঘটেছিল, তাদের লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছিল ঠিকই, তাদের মধ্যে 2 জন আবার হায়ার কোর্ট থেকে ছাড়া পেয়ে তারা এখন বাজারে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে হাসখালি কাণ্ডে সিবিআই তদন্ত এখনো পর্যন্ত কিন্তু আমরা তার সুরাহা পাইনি। আমরা গাইঘাটা কাণ্ডে দেখেছি, মাটিয়া কাণ্ডে দেখেছি, একের পর এক মামলায় কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পুলিশকে পড়তে দেখেছি। এগুলোও তো বাংলার উদাহরণ হয়ে রয়েছে। হ্যাঁ সৈকত, ধন্যবাদ তোমাকে। আমি প্রথমেই বলি যে আমরা হতাশ নই। হ্যাঁ, অন্য কোনো শাসক রাজনৈতিক দলের নেতা হতাশ হতে পারে, আমরা বামপন্থীরা এটুকু বুঝি ফাইট ফিনিশ, যে লড়াই আমরা শুরু করি তার শেষ তক আমরা দেখতে চাই। তো এই জায়গায় এটা আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা একসময় আমাদের বাংলার পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। পুলিশ পারে না, তাদের সেই দক্ষতা, তার সেই মেধা আছে, এবং সিবিআই এরও সেই দক্ষতা, সেই মেধা আছে, কিন্তু রাজনৈতিক চাপে না, তাপসদার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পুলিশের কথা যখন আজকে উঠলো, আমি পুলিশের কাছে কিছু বিষয় জানতে চাইবো। তার আগে একটু আইনি বিষয়টা আমার জেনে নেওয়া দরকার। আমি ছোট্ট করে সুকন্যাদি একটা জিনিস জানতে চাইবো, এই যে এই ঘটনাটা মানে কুলতলির ঘটনা, জয়নগরের ঘটনার সঙ্গে আরজি করের ঘটনাকে বলে দেওয়া হচ্ছে যে এটা যদি পুলিশের কাছে থাকতো তাহলে এই রায় দিয়ে দেওয়া সম্ভব হতো বা ফাঁসিতে ঝোলানো সম্ভব হতো। সত্যি কি তাই? কারণ এক্ষেত্রে তো বড় অভিযোগ পুলিশের বিরুদ্ধে, সিবিআই পুলিশকে গ্রেফতার করেছে এবং আমরা দেখতে পাচ্ছি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তার সওয়াল হচ্ছে। সত্যি কি এটা সম্ভব হতো? আইন কি বলছে? সৈকত, তথ্য প্রমাণের কথাটা আমরা শুনছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু আইনটা না প্রমাণ চায়। আইনে সেই জায়গাটা কিন্তু কোনো প্রমাণ সিবিআই এখনো খাড়া করতে পারেনি যে তথ্য প্রমাণের ফলে সিবিআইয়ের যে এই তদন্তটা আটকে গেছে, সেই প্রমাণ যদি ওরা না করতে পারে তাহলে তথ্য প্রমাণের যে গল্পটা সাজানো হচ্ছে এর কোনো ভ্যালিডিটি নেই। আরেকটা কি প্রশ্ন করলে তুমি? দুটো ঘটনার ক্ষেত্রে যোগসাজশ টানা হচ্ছে বা বলা হচ্ছে যে দুটো একই রকম। অবশ্যই একই রকম ঘটনা। কুলতলিতে একটি নাবালিকা ধর্ষিতা হয়েছে এবং তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেখানে আমরা দেখলাম বেঙ্গল পুলিশ কত তাড়াতাড়ি ইনভেস্টিগেশন করে, চার্জশিট করে, চার্জ ফ্রেম করে, ট্রায়াল শুরু করে দিয়ে 62 দিনের মধ্যে তার একটা জাজমেন্ট, ফাইনাল জাজমেন্ট বেরিয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখলাম কলকাতা পুলিশ যখন সেই ব্যক্তিটিকে ধরল আরজি কর কাণ্ডে, একই ধরনের, হয়তো সেটা হাসপাতালের মধ্যে হতে পারে আর এটা একটা কোনো গ্রামের ভেতরে হতে পারে, দুটো শুধু এই প্লেস অফ অকারেন্সটা শুধু তফাৎ হচ্ছে, কিন্তু কেসটা কিন্তু একই। কিন্তু সত্যি কিন্তু প্লেস অফ অকারেন্সটাও তো এখানে ইম্পর্টেন্ট। এখানে একেবারে বিরোধীরা বলছে এটা ইনস্টিটিউশনাল রেপ, কারণ একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে রেপ আর একটা গ্রামে রেপ হওয়া কি এক জিনিস? আমি বলে দিতে পারি না এটা কোনো গ্রুপ অফ পারসন করেছে, এটা কোনো ইনস্টিটিউশনাল রেপ, এগুলো বলতে রেপের একটাই সংজ্ঞা হতে পারে, রেপ ইজ রেপ। সেটা পক্সো অ্যাক্ট যদি হয়, সে নাবালিকার ক্ষেত্রে, সেটা যখন নাকি অ্যাডাল্ট কারোর ক্ষেত্রে হচ্ছে সেটা তখন 376-এ যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে রেপ ইজ রেপ, অফেন্সটা কিন্তু একই। অফেন্সটাকে কিন্তু আমরা আলাদা আলাদা করতে পারি না প্লেস অফ অকারেন্স দেখে।
এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে একটা বিচার হয়ে গেল। এখানে যখন কলকাতা পুলিশ সেই আসামি বলছিলাম, এই অভিযুক্তকে যখন ধরে ফেললো এবং তাকে যখন প্রডিউস করলো, তখন সিবিআই তদন্তটা 3-4 দিনের মাথায় সিবিআই তদন্ত শুরু হয়ে গেল এবং সিবিআই যে চার্জশিটটা দিল সেখানে না তথ্য প্রমাণের কথা হলো না কিছু হলো, সেই সেম পারসনকে চার্জশিট দিল, তাকে কলকাতা পুলিশ ধরেছে। একটু আগে তুমি প্রোগ্রামের শুরুতেই বললে না, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। সত্যি কলকাতা পুলিশের এই যে কাজটা করেছে, বা রাজ্য পুলিশ যে মাটি গড়া, তিলজলা, জয়নগরে যে কাজগুলো করছে, যে সফলতা আনছে, তাতে আমরা সত্যি বাংলার মানুষ হিসেবে গর্ববোধ করি। এবং একজন আইনজীবী হিসেবে, যেহেতু আমি সরকারের একটা পোস্টে হোল্ড করছি হাইকোর্টে, আমি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যে এই যে কাজটা, তাকে আমি সত্যি হ্যাটস অফ করছি এবং তারাই প্রকৃত কাজটা করেছে। আমি তাপসদার না বলা উত্তরটা একটু কমপ্লিট করতে চাইছি, তারপর আমি সুপ্রিয় আসবো, তার আগে আমি একটু পুলিশ কর্তার উত্তর নেব। আগে তাপসদা। যে কথাটা বলতে চাইছিলাম সৈকত, যে রাজ্য পুলিশ চাইলে পারে, কিন্তু রাজ্য পুলিশকে কি করতে দেওয়া হচ্ছে? রাজ্য পুলিশের তো একটা, আমরা বলেছি কেন মেরুদণ্ড নিয়ে, স্পাইন নিয়ে মিছিল হলো, মেরুদণ্ডগুলো পুলিশের একটা বড় অংশের, সেটা কালীঘাটে জমা রাখা হয়েছে। এই ক্ষেত্রে কেন তৎপর করা হলো? যখন আরজিকর ঘটনা নিয়ে উত্তাল আন্দোলন হচ্ছে, আরজিকরের ঘটনায় পুলিশ ঝাঁপিয়ে পড়লো প্রমাণ লোপাট করার জন্য। এখানে তৃণমূল মুখপাত্ররা বলছে তারা দারুণ খুশি। পার্টিদের ক্ষেত্রে কি হলো, কামদুনির ক্ষেত্রে কি হলো, বারাসাতের ক্ষেত্রে কি হলো, মধ্যমগ্রামের ক্ষেত্রে কি হলো, হাসখালির ক্ষেত্রে কি হলো? রাজ্য জুড়ে তৃণমূলের জমানায় 2 শতাধিক গ্যাং রেপ হয়েছে, মার্ডার হয়েছে, তার কতগুলো নিষ্পত্তি হয়েছে। আরজি করে যখন 2 কোটি মানুষ আরজি করের ঘটনা নিয়ে রাস্তায় নামলো, ওটা সরকারের বিরুদ্ধে যখন মানুষ ছিঁচি করছে, বিশ্ব জুড়ে যখন নিন্দা হচ্ছে এই সরকারের বিরুদ্ধে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিশ্বের সমস্ত বড় বড় জায়গায় প্রতিবাদ করা হচ্ছে, তখন ঘটলো জয়নগরের ঘটনা। জয়নগরের ঘটনায় তৎপর হয়ে গেল। আমি বলেছি যে পুলিশ চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু যে পুলিশ একটা ঘটনা ঘটার পরে কেন বিনীত গোয়েলকে সরাতে হলো? বিনীত গোয়েলের আজকে তালা থানার আইসি কেন এখনো পর্যন্ত জেলে আছে? নিজেকে কেন না? এই ভাবতে হবে, সরকার চাইছেন না। এখানে বিরোধী দলের কথা বলা হচ্ছে, সঠিকভাবে এখানে জয়াদি বলেছেন যে দিল্লির নির্দেশে সিবিআই চলছে, দিল্লির নির্দেশে বিজেপি নেতারা চলছে। দিল্লির সঙ্গে তৃণমূল কংগ্রেসের, বিজেপির সঙ্গে যে বোঝাপড়াটা আছে, এই বোঝাপড়ার জায়গা থেকে সারদা থেকে আরজিকর তদন্ত করতে পারছে না, দোষীরা শাস্তি পাচ্ছে না। কারণ একটা বোঝাপড়ার কথা আমরা বারবার বলছি, দিদি এবং মোদির যে বোঝাপড়া, এই বোঝাপড়ার ভিত্তিতে আজকে সবাই না, বিজেপির কিছু নেতা তারা কাজ করার চেষ্টা, কেন হতাশ হয়ে যাচ্ছে? কারণ এরা কিছু বিষয় নিয়ে লড়াই করতে চাইছে, দিল্লির নেতারা বলছে নেই আবি নেই, আর কুছ টাইম বাকি হ্যায়। তারা লড়তে দিচ্ছেন না, লড়াই করছেন না। আজকে কংগ্রেস যারা সিবিআই এর নাম উচ্চারণ না করে তারা এক গ্লাস জল পান করতেন না যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন, আজকে সিবিআই যেত হয়ে গেল তাদের কাছে। সিবিআই এর কাজ কেন হচ্ছে? সারদা একটা নিষ্পত্তি হলো না, কালীঘাটের কাকু ছাড়া পেয়ে যাচ্ছে, আজকে অনুব্রত মন্ডল ছাড়া পেয়ে যাচ্ছে, একের পর এক দুষ্কৃতিকারীরা কে জানে না এত কোটি কোটি টাকা লুট করা হয়েছে। আর ওই আরজি করের এটা ঠিক, আপনি যে বক্তব্যটা একটু আগে বললেন, আমার প্রাক্তন পুলিশ কর্তার কাছ থেকে এটাই জানার। হ্যাঁ তাপসদা, আমি আসছি, আমার এই প্রশ্নটার উত্তর আমি প্রাক্তন পুলিশ কর্তার থেকে জানতে চাইবো যে আরজিকর কাণ্ডে পুলিশের মেরুদণ্ড নাকি সোজা নয় বলে তারা দাবি করছিলেন, অথচ সেই পুলিশ মেরুদণ্ড সোজা করে জয়নগরের কাণ্ডে কিভাবে তাকে সাজা দিয়ে দিতে পারলো? তার মানে পুলিশের মেরুদণ্ড কি ঘটনার প্রেক্ষিতে সোজা হয় বাঁকা হয়? আমি এটা জানতে চাইবো। 2 নম্বর জানতে চাইবো, যদি পুলিশের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগই না থাকে, তাহলে মুখ্যমন্ত্রী কেন নিজে বিনীত গোয়েলকে সরালেন? শুধুমাত্র একটা আন্দোলনের চাপে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সরানোর পেছনে যুক্তি খুঁজে পেয়েছিলেন বলে সরিয়েছিলেন? এই দুটো প্রশ্ন কিন্তু আজকে খুব ইম্পর্টেন্ট। তাপসদা আপনি তুলে দিয়েছেন। আমি একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমি প্রাক্তন পুলিশ কর্তার কাছে উত্তর চাইবো। ফিরে এসে আমি সত্যজিৎ বাবুর কাছে জানতে চাইবো, দেখুন আমার এই ধৃষ্টতা নেই যে পুলিশের মেরুদণ্ড নিয়ে প্রশ্ন করার, কিন্তু আজকে এই প্রশ্নটা রেলিভেন্ট এই কারণে যে আমরা দেখেছি পুলিশকে মেরুদণ্ড উপহার দিতে রাতের পর রাত জেগে। কারা দিচ্ছেন? ডাক্তাররা, যাদের আমরা ভগবান বলে মনে করি।
এখন প্রশ্ন হচ্ছে সেই পুলিশই যখন, যার মেরুদণ্ড নেই বলে জুনিয়র ডাক্তাররা দাবি করেছিলেন, সেই পুলিশই তো মেরুদণ্ড সোজা করে আজকে জয়নগর কাণ্ডে তারা ভার্ডিক্ট এনে দিতে পারলেন এবং মানে রেয়ার অফ দ্য রেয়ার কেসের ভার্ডিক্ট এনে দিলেন। অন্যদিকে বিনীত গোয়েলকে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়েছিলেন, অন্য কেউ নয়, কোনো বিজেপি বা তৃণমূলের নেতা নয়, মুখ্যমন্ত্রী সরিয়েছিলেন। আপনার কি মনে হয় শুধুমাত্র কিছু ডাক্তার এসে দাবি করলেন আর পুলিশ কমিশনারের মতো পদ থেকে কাউকে সরিয়ে দিলেন শুধুমাত্র এই কারণে? তাহলে কি কোথাও পুলিশের একটা ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট ছিলেন? না, অ্যাকচুয়ালি যেটা বলার দরকার আছে, দেখুন ইনভেস্টিগেশন যারা এখানে প্যানেলিস্টরা রয়েছেন তারা ইনভেস্টিগেশনটাকে করেননি। ইনভেস্টিগেশনটা আমরা করেছি এবং আমি রেপ উইথ মার্ডার কেসে পারভিনের এই 5 বছরের শিশুকে তাকে আমি ফাঁসির সাজা করে দিয়েছিলাম, সেটাও কিন্তু 90 ডেজ। ঠিক আছে, ঘটনা হচ্ছে সাধারণভাবে যদি গভর্নমেন্ট চায়, পুলিশের কাজ কি? পুলিশের কাজ হচ্ছে সরকার যেটা চাইবে সেটাকে এনশিওর করা, গভর্নমেন্ট যেটা অর্ডার দেবে সেটাকে এনশিওর করা। গভর্নমেন্ট যদি চায় যে কাপটাকে সরাতে হবে তাহলে কাপটা সরে যাবে, গভর্নমেন্ট যদি না চায় তাহলে সেটা সরবে না। গভর্নমেন্ট যদি চেয়েছিল কুলতলিতে এটা কনভিকশন দিতে হবে, কনভিকশন হয়েছে, এটা হচ্ছে ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে আরেক যেটা আলোচনার মধ্যে এটা চলে আসলো যে দুটোই রেপ দুটোই এই, তা নয় কিন্তু আইনের প্রচণ্ড পার্থক্য আছে। পক্সো আইনটা সাংঘাতিক আইন, আর জেনারেল যেই কেসে লেখা হয়েছে সেটা আলাদা আইন। আর আমি আপনার এখানে ধরুন কম বেশি প্রায় 25টা এপিসোডে এসেছি এই আরজিকরের ব্যাপারে। আমি আপনাকে বারবারই বলেছি দুটো ব্যাপারে এই আরজিকর কাণ্ড সমাধান করা যায়নি। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ দ্য মার্ডার, মোটিভ কি মার্ডারের, হ্যাঁ মোটিভ কি ছিল, মানে মহিলাকে মারার মোটিভ কি ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স, এই দুটোকে মেলাতে পারা যায়নি। 3 নম্বর হচ্ছে কেন মেলানো যাচ্ছে। এখানেই আমার প্রশ্নটা থাকবে, তারপর আপনি শেষ করবেন। যদি তাহলে তদন্ত পুলিশের হাতেও থাকতো, আমি ধরে নিচ্ছি যে মেশিনারি হয়তো সিবিআই থেকে পুলিশের কাছে কম, তর্কের খাতিরে ধরে নিচ্ছি, তাহলেও কি পুলিশ এটা 15 দিন বা আমি ধরে নিচ্ছি যে 62 দিনের মধ্যে চার্জশিট দিয়ে তদন্ত শেষ করতে পারতো? সেটা তো এই সময় আন্দাজে বলা যাবে না, আন্দাজে বলা যাবে। আমি বলছি ডিসঅ্যাপিয়ার অফ এভিডেন্স যদি হতো, এভিডেন্স, তাহলে যদি এটা রাজ্য কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে ওই যে আমাদের যে সুপারিনটেন্ডেন্ট সন্দীপ ঘোষ, তাহলে ওর যে বডি ছিল সেই অবস্থায় আমরা পেতাম। সেই যে এইরকম একটা জাত ক্রিমিনাল সেটা ভারতবর্ষের লোক জানতে পারতো না। এটা হচ্ছে ফ্যাক্ট। কারণ হচ্ছে সন্দীপ ঘোষের গায়ে কারো হাত দেওয়ার ক্ষমতা ছিল না, অ্যাপার্ট তার ফিজিক্যাল তার বডি ওয়েট এত প্রচণ্ড ছিল, অ্যাপার্ট ফ্রম ইজ ফিজিক্যাল ওয়েট। কারণ তিনি একদিকে শিক্ষিত, একদিকে প্রচণ্ড মানির ম্যান, একদিকে এক কথা তার মধ্যে পলিটিক্যাল প্রেশার, সব মিলিয়ে তাকে সেইভাবেই তাকে রাখা হতো। সেইটা কিন্তু সিবিআই একটা বড় ক্লিয়ার কাজ করে দিয়েছে যে সে কে, সন্দীপ ঘোষ কি জিনিস, সেই জিনিসটা মোটামুটিভাবে বুঝতে পেরেছে সবাই। এখন সাধারণভাবে কেউ আর সন্দীপ ঘোষের ফেভারে থাকবে না। আর বলা হচ্ছে যে এদের এগেনস্টে চার্জশিট দেওয়া হয়নি। আমি যতটুকু খবর রাখি সামনের উইকের মধ্যে দুজনের এগেনস্টে চার্জশিট দেওয়া হবে। ঠিক আছে, সোমবার দিন সম্ভবত চার্জশিট পেশ হওয়ার কথা। আমি সোমবার দিনের কথাটা জানি, কিন্তু আমি বললাম না সেটা ইচ্ছা করেই, কারণ এটা হয়তো ট্রেনে বুধবার হয়ে যেতে পারে, কারণ কোনো একজন কেউ মারা গেল তখন চার্জশিট হলো না হয়তো, তো সে বসে গেল। তো এখন ঘটনা হচ্ছে যে এই ঘটনাগুলো মানতে হবে। এই যে ধরুন এই যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য উইটনেস, ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স, এই যে প্রশ্নগুলো কেন হচ্ছে? দেখুন আজকে এই প্রশ্নগুলো আমি বলছি না, সুপ্রিম কোর্টের জাস্টিসরা বলছে যে তারা 30 বছরে এইরকম এরকম ইনভেস্টিগেশন দেখিনি। মানে ভালো ইনভেস্টিগেশন, ব্যাড ইনভেস্টিগেশন। এখন এটা তো আপনি শুনেছেন, এটা তো কনফার্ম। তো এই যে পাদ্রিওয়াল সাহেব বলছেন, জাস্টিস সাহেব তারা বলছেন, চিফ জাস্টিস সাহেব বলছেন যে 30 বছরে আমরা এইরকম ব্যাড ইনভেস্টিগেশন দেখিনি। কারণটা কি? কারণটা হচ্ছে যে তার পিঠের দিকের কি ইনজুরি ছিল পোস্টমর্টমের রিপোর্টের মধ্যে কিচ্ছু লেখা নেই। কারণ তাকে যে ইনকোয়েস্ট করা হবে, আমি সাউথ কলকাতার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম, মধ্য কলকাতার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমাদেরকে ইনকোয়েস্ট করতে হতো, কিন্তু বডির মধ্যে যে থাকতে হবে তার বডি টোটালটাই লিখতে হবে। কিন্তু এই ইনকোয়েস্ট রিপোর্টের মধ্যে মহিলার যিনি মারা গেছেন তার
পেছন দিকের ব্যাপারটা কোনো কিছু লেশমাত্র নেই। আরে ইনজুরি তো পেছন দিক থেকেও হতে পারে, পেছন দিক থেকে অনেক কিছু হতে পারে। সুতরাং আমরা এইসব বড় বড় কেসে আমরা সবসময় প্রেফার করি মিনিমাম 2 থেকে 3 বার পোস্টমর্টেম করা। কারণটা হচ্ছে যে এক জায়গায় পোস্টমর্টেম করলে একটা করলেন হলো, আরেকটা অন্য জায়গায় করা হলো, এবং সেখানে নিশ্চয়ই তাদের প্যানেল অফ ডক্টরস আলাদা হবে, অর্থাৎ আরো বেশি কংক্রিট আসবে, আমরা বুঝতে পারবো যে সত্যি সত্যি রিয়েল কারণ। সত্যজিৎ বাবু, আপনি এখনো পর্যন্ত যা বলেছেন তাতে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং আপনাকে এই কারণে আমার এই অনুষ্ঠানে ডাকা, যে পুলিশ বাংলায় অনেক আছেন যারা প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে বিভিন্ন টেলিভিশন শোতে বসেন। সত্যজিৎ বাবুর প্রতি আমার ভালো লাগার একটা আলাদা জায়গা আমি আজকের এই ওপেন প্রোগ্রামে বলি, যে মেরুদণ্ড পুলিশে কাজ করা মানেই তাকে মেরুদণ্ড সোজা রাখতে হবে, কারণ আমি পাবলিক সার্ভেন্ট, আমি মানুষের জন্য কাজ করছি। কিন্তু যখন আমি পাবলিক সার্ভেন্ট নই, আমি যখন পুলিশের পোশাকটা পরছি না, তখনও আমি পাবলিক সার্ভেন্ট, কারণ আমি এই মানুষের প্রতি দায়বদ্ধ ছিলাম এবং আজকের দিন পর্যন্ত আছি। এই মেরুদণ্ড সোজা রাখাটাও একটা বড় বিষয়। আমি এতক্ষণ আপনি যা বলেছেন সত্যজিৎ বাবু, আপনার থেকে একটুখানি কথা কেড়ে নিয়ে আমি বিজেপির কাছে যেতেই হচ্ছে। একটা লাইনের উত্তর দিয়ে হ্যাঁ, দিই, যেটা বললেন না যে হ্যাঁ, ঠিক। বদলিটা কেন করলেন, এটা হ্যাঁ, বলেছিলেন হ্যাঁ, তো? উত্তরটা আমি নিয়ে নিই। আপনি এটা বলেছিলেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। একটা লাইনের উত্তর বলি, প্রশাসনিক বদলি যে কোনো সময় প্রশাসনিক যিনি চিফ আছেন তিনি করতে পারেন, এখানে আমার কোনো ব্যাপার নেই। কারণ অ্যাজ এ ম্যান, অ্যাজ এ সব কিছু মিলিয়ে যিনি ছিলেন, তার নাম উচ্চারণ করছি না, তিনি কিন্তু এক্সট্রাঅর্ডিনারি অফিসার এবং সাংঘাতিক ভালো অফিসার। প্রশাসনিক যিনি আছেন চিফ, তিনি যদি মনে করেন যে কাউকে বদলি করবেন, তিনি এনি মোমেন্ট বদলি করতে পারেন। কয়েকদিন আগে আপনি তো দেখেছেন রাজ্যের গোয়েন্দা প্রধান সব বদলি হয়ে গেছে, তো তারা বদলি হয়ে গেছে, তারা কারণ অর্থাৎ প্রশাসনিক যিনি চিফ আছেন তিনি হয়তো মনে করছেন যে ইনি এর চেয়েও ভালো ক্যান্ডিডেটকে আমরা ওখানে দিতে বাবু, পারবো। এর ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দিয়েছিলেন, পরিষ্কার বলেছিলেন আমি সিআইডি কে ঢেলে সাজাবো। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত ওই পুলিশের ম্যাটারে বারবার আমরা দেখেছি তিনি ওপেন ফোরামে এই মন্তব্য করেছেন। তিনি দাবি করেন বা তৃণমূল দাবি করে, এটাই তৃণমূল কংগ্রেস, যে যা বলার সামনে বলেন, ভেতরে নয়। আমি একটু বিজেপির কাছে এই জিনিসটা জানতে চাই, সুপ্রিয়, খুব ইম্পর্টেন্ট। সত্যজিৎ বাবুর কথায় একটা বিষয় পরিষ্কার, যে অ্যাটলিস্ট আরজি করের ঘটনা প্রবাহ, আরজি করের প্রভাবশালী তত্ত্ব, আরজি করের মেরুদণ্ড, আরজি করের ঘটনা, আরজি করের তথ্য প্রমাণ, এটা আর যাই হোক এই ঘটনার মতো নয়। আজকে যদি সত্যি দেখা যেত কুলতলিতে যে তদন্ত প্রক্রিয়া, তাতে তথ্য প্রমাণ পাওয়া না যেত, যদি কোনো সাক্ষী পাওয়া না যেত, কোনোদিনই সেটা 62 দিনের মধ্যে তার তদন্ত শেষ করে তার জাস্টিস শোনানো সম্ভব ছিল না। ফলে কোনোভাবেই অ্যাটলিস্ট প্রভাবশালী তত্ত্ব তো সম্ভবই নয়, কারণ সন্দীপ ঘোষ যে প্রভাবশালী, সন্দীপ ঘোষ যে পাওয়ারফুল, সেটা সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে, আমার তোমার প্যানেলে নয়। আমি শুরুতেই এই কথাগুলোই তো বললাম যে প্রভাবশালী তত্ত্বের ক্ষেত্রে আর বিভিন্ন যে ইনভেস্টিগেশন চলছে সেখানে কিন্তু সব জায়গাতেই শাসক দলের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন বিধায়ক এরা যুক্ত। আমি যেটা নিয়ে এখানে আরো একটু অ্যাড করতে চাই, যেটা আমার সিনিয়র কাউন্সিল দিদি যেটা এখানে বললেন, আমার মনে হয় উনি জানেন, হয়তো ভুলে গেছেন। সিবিআই লাস্ট হিয়ারিং এ সুপ্রিম কোর্টে আমার যতদূর জানা, যতদূর আমি পড়েছি, তাতে করে এফিডেভিট দাখিল করেছিল, করে এটা স্বীকার করেছে যে এখানে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, যার জন্য ভর্ৎসনার মানে সম্মুখীন হতে হয়। সেই পরিপ্রেক্ষিতে 30 বছরের যে টার্মটা, যে কোর্টটা, সেটা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি তিনি করেছিলেন। সুতরাং এটা কোনো লোকের বানানো কথা নয় যে আমরা বা স্যার বা দিদিরা বানিয়ে এখানে বলছি। সুপ্রিম কোর্টের কাছে সিবিআই নিজেরা হলফনামা দিয়ে এটা জানিয়েছেন। 1 2 হচ্ছে যে দেখুন, যে কোনো তদন্ত যেমন মোটিভের ওপর কেন ক্রাইমটা হলো, 1 2 হচ্ছে প্লেস অফ অকুরেন্সের কথা দিদি বললেন। কুলতলি প্লেস অফ অকুরেন্সে রাজনৈতিক দলগুলো যে ঘেঁষাঘেঁষি করে থাকা, সেখানে পুলিশের যে ব্যারিকেড করার যে বিষয়টা, সেটা কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে আমরা দেখতে পেরেছি। পুলিশ কিন্তু কাউকে ঘেঁষতে দেয়নি। কিন্তু আরজি করে প্লেস অফ অকুরেন্সের রাতের কথা যদি তুমি মনে করো, আমি যেহেতু আইনজীবী, আমি সেটা আমরা দেখি বলে বলছি, সেখানে 40 জন ব্যক্তি ওখানে কি মিটিং করছিলেন? এভিডেন্স ট্যাম্পার হয়নি? বাথরুম টাথরুম নিয়ে কি সমস্যা ইনোভেশন হবে? এভিডেন্স ট্যাম্পার হোক না হোক, ক্রাইম সিনে এত কেন থাকবে? একেবারেই অনৈতিক। কেন থাকবে? সেখানে পুলিশের বলতে পারেন, তার জন্য আইনজীবী হওয়ার দরকার নেই। যাচ্ছি না, তারা কারা কারা ছিলেন সবাই আমরা দেখেছি। তালা থানার ওসির বিরুদ্ধে অভিযোগটা কোথায়? তালা থানার অভিযুক্ত এই জন্যই, এক তো হচ্ছে যে উনি লেট রিঅ্যাকশন করেছেন, সবচেয়ে বড় ব্যাপার লেট রিঅ্যাকশন। একটা সরকারি দপ্তরে এই সরকারের হচ্ছে রাজত্বে থাকা একজন কর্মরত লেডি, তিনি সেখানে থাকতে তিনি মার্ডার এবং রেপ হচ্ছেন। সেখানে একজন সেই সংশ্লিষ্ট থানার ওসির যে রিয়াকশন আমরা বিরোধী রাজনীতির ক্ষেত্রে দেখি প্রোঅ্যাক্টিভ পুলিশ,
বিভিন্ন ক্ষেত্রে গার্ডরেল দিয়ে ব্যারিকেড দিয়ে যেতে দেওয়া হবে না, এক্ষেত্রে কেন এটা করা হলো না? শুধু কি সন্দীপ ঘোষের মতো বড় নাম এখানে জড়িত বলে? এবং তোমার মনে থাকবে মজাদার বিষয় হচ্ছে পুলিশ আপনাদের অভিযোগ অনুযায়ী অভিজ্ঞ বিরূপাক্ষ যাদের বিরুদ্ধে অভিযোগ থ্রেট কালচারে, শুধু তাই নয়, সেদিন ওই ঘটনার ওই আশেপাশে তাদেরকে দেখা গিয়েছিল বলে আপনারা অভিযোগ করেছিলেন। তাদের রাজ্য কাউন্সিলে, রাজ্য মেডিকেল কাউন্সিলে আবার ফিরিয়ে আনা হয়েছে। উল্টো দিকে যিনি এই কাণ্ড নিয়ে সরব হয়েছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেই শান্তনু সেন, তাকে আবার রাজ্য কাউন্সিল, মেডিকেল কাউন্সিল থেকে আজকেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও সুপারিশ কদিন আগে হয়েছিল। অদ্ভুত এক সন্ধিক্ষণে আমরা আজকে আলোচনা করছি, সবকটা একটার সঙ্গে আরেকটি ইন্টারলিঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে, ঘুরে ফিরে আমরা আরজি করে চলে যাচ্ছি, কিন্তু আরজি করে যে পরিবার তার মেয়েকে হারালেন এই পৈশাচিক ঘটনায়, তারা কিন্তু কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিজেপিকে, অন্য কোনো কারণের জন্য নয়। তারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন যে বিজেপির মানবিকতাই নিয়ে এই ঘটনা নিয়ে তারা রাজনীতি করেছেন, একবারও তারা সিপিএম এর নাম নেননি। এটাও কিন্তু আজকের আলোচনার আরেকটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। আমি আসবো, প্রতিবেদন দেখাবো, তারপর দেখুন। কেউই গুরুত্ব দিচ্ছেন না, কেউ না। 8 তারিখে আমার মেয়েটা যে ডিউটিতে গেল, সে হারিয়ে গেল, মনে হচ্ছে আমাদেরই হারিয়ে গেল, আর কারো কিচ্ছু এসে গেল না। কারণ সেদিন যেভাবে খুন তো হলো, ক্রাইম একটা হয়েছে, কিন্তু ক্রাইমটা যেভাবে ধামাচাপা দেওয়া হয়েছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের বলা হয়েছে সুইসাইড, অথচ আমাদের দেখতে দেওয়া হয়নি। ওখানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এবং কি ডেড বডিটা রাখতে চেয়েছিলাম আমরা, সেটাও কথা শোনা হয়নি। সেকেন্ড পোস্টমর্টমের সুযোগ দেওয়া হয়নি, তাড়াতাড়ি বডিটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং যারা এলাকার আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন, তারা আমাদের দুঃখ দেখে তাড়াতাড়ি আমার মেয়ের দেহটা নিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। তারা এখন আর আমাদের কাছে জানতেও চান না একবার যে আমরা কেমন আছি, মেয়েটা নেই, আমরা যে কতটা দুঃখে আছি, একবারও দেখতে চান না। কিন্তু 4 দিন আমাদের বাড়িটার উপরে তাদের মানে খাওয়া দাওয়া ভুলে আমাদের বাড়িতে বসেছিলেন। এখন সবসময় একা, কেউ কিন্তু জিজ্ঞাসাও করতে আসে না। কথাগুলি বলতে বলতে চোখের জল মুছছেন একজন মা, চাইছেন অপরাধীদের শাস্তি। কিন্তু শাস্তি দেবেন কারা? তদন্তই তো এখনো শেষ হলো না। সেই পুলিশের হাতে গ্রেপ্তার সঞ্জয় রায়, ব্যাস ওইটুকুই। সিবিআই খুন ধর্ষণের তদন্তে কত দূর এগোলো? 4 মাস পর এবার আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার পরিবার। সিবিআইও যে কিভাবে কি করছে জানি না, আমাদের সঙ্গে তো সেভাবে খোলাখুলি কথা হয় না। আস্থা হারাচ্ছি না, আস্থা হারিয়ে যাবো কোথায়? আস্থা আমাদের দেশের যে পরিস্থিতি, যে সিস্টেমের বাইরে তো আমি যেতে পারবো না। সিবিআইয়ের উপর আস্থা রাখতেই হচ্ছে বাধ্য হয়ে। আমি আমার মেয়ের সঙ্গে সেদিন কি হলো এটা জানার জন্য আমার মনে হচ্ছে এখন আমাদের রাস্তায় থাকতে হবে, লড়াই করতে হবে। কেন তাকে বাঁচতে দেওয়া হলো না পৃথিবীতে? কি এমন অপরাধ করেছিল সে? কিন্তু সিবিআই তদন্তে দেরি কেন? কেন্দ্রীয় এজেন্সি কি জানিয়েছে নির্যাতিতার বাবা মাকে? সিবিআই বলছে যে সব তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তাই আমাদের দেরি হচ্ছে। আমাদের উপর ভরসা রাখেন, আমরা ঠিক বিচার করব। তবে বিজেপি ও অমিত শাহের ভূমিকায় অসন্তুষ্ট নির্যাতিতার বাবা মা। এমনকি উপনির্বাচনে বিজেপির হারের কারণ আরজিকর কাণ্ডে তাদের নির্বিকার ভূমিকা, তাও ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন নির্যাতিতার পরিবার। সত্যি কথা বলতে কি, সত্যি যেটা বলতে হয়, বিজেপির যে ভূমিকা সেটা আমাদের খুব একটা ভালো লাগছে না। কেননা প্রথম দিন থেকে এরা এই বিষয়টা নিয়ে কী ভাবছে জানি না। অমিত শাহজি এখানে এলেন, আমরা মেল করলাম, উনি তো আমাদের সঙ্গে দেখা করলেন না, এবং এই যে আরজিকর ঘটনা নিয়ে আজ পর্যন্ত কেউ মুখও খোলেননি, কেন জানি না। বিষয়টা পুরো তাদেরই, আমি সেই জন্যই আমরা ওদের সঙ্গে দেখা করে বিষয়টা ভালো করে বলতে চাই। একটু তো হচ্ছেই, যেদিন অমিত শাহজির সঙ্গে দেখা করার কথা ছিল, আশা করেছিলাম যে দেখা করতে পারো, মনের অন্তত কিছু পাইবা না ভাই, মনের একটু প্রলেপ তো পড়তো, কিন্তু করেননি, সেটা তাদের ব্যাপার পুরো, এবং তার জবাব তাদেরই দিতে হয়েছে। এদিকে 4 মাসের মধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে সাসপেন্ড অভিক বিরূপাক্ষের প্রত্যাবর্তন। রাজ্যের একাধিক কলেজে থ্রেট কালচার চালানো, পরীক্ষায় নম্বর কারচুপির চেষ্টার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। প্রত্যাবর্তন প্রসঙ্গে কাউন্সিলের সহ সভাপতি সুশান্ত রায়ের সাফাই, কোনো অভিযোগ জমা পড়েনি কাউন্সিলে। এ নিয়ে রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নির্যাতিতার বাবা মা। যতক্ষণ আন্দোলন গতি ছিল ততক্ষণ সরকার মানে কি বলবো, কোনো স্টেপ নিচ্ছিল না। এখন সরকার সমহিমায় আপনার যা সরকারের যা কালচার, সেই কালচারকে আবার ফেরত আনার চেষ্টা করছে। এর মধ্যেই সূত্রের খবর, আরজিকর কাণ্ডে এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নামে চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই। আগামী সোমবারই আদালতে চার্জশিট জমা দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, ইতিমধ্যে 100 জনের সাক্ষ্য গ্রহণের কাজ শেষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা। আমি একটু সত্যজিৎ বাবুর কাছে জানতে চাইবো, সত্যজিৎ বাবু, এই যে মায়ের কান্না, আজ 4 মাস পর 5 মাসের দিকে এগোতে যাচ্ছে, একজন মায়ের কান্না, তিনি বলছেন আজ আর কেউ খোঁজ নেয় না, মানে এটা মানে দুর্ভাগ্যজনক, কষ্টকর। আমি কি ব্যাখ্যা দেবো আমি জানি না, কিন্তু এটা খুব খারাপ লাগছে ভেবে যে সংবাদ মাধ্যমের সামনে একেবারে স্পষ্ট কথায় উল্লেখ করে তিনি যে কথাগুলো বললেন। একদম ঠিক কথাই উনি বলেছেন। প্রথম কথা হচ্ছে, একটা জিনিস একটু বলে দিই সাধারণ মানুষের জন্য, যে কেন এত দেরি হচ্ছে সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশ ইনভেস্টিগেশনটা অন্যভাবে করা হয়, আর সিবিআই একদম কপি বুক ইনভেস্টিগেশন, কপি বুক ট্রায়ালের মধ্যে আসে। কপি বুকের বাইরে কোনো কিছু করবে না, তার জন্য 3 মাস 4 মাস দেরি হলেও হতে পারে। এই কপি বুক ইনভেস্টিগেশন ট্রায়ালের জন্য একটু দেরি হচ্ছে, কিন্তু খুব স্পিডি ট্রায়াল হচ্ছে। আপনি শুনলেন যে 100 জনের অলরেডি ট্রায়াল শেষ হয়ে গেছে। কিন্তু একটা কথা বলা দরকার আছে, আমি আপনার এখানে কয়েকদিন আগে বলেও ছিলাম যে দেখুন, আমি নন পলিটিক্যাল লোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে যে নির্যাতিতার বাবা মার যে কষ্ট, এটা কিন্তু আমি ফিল করি, আমি নিজে ফিল করি এটা। কেন অমিত শাহ, যিনি আমাদের স্বরাষ্ট্র কেন্দ্রীয় মন্ত্রী, যিনি পুলিশের শেষ কথা, 5 মিনিট সময় 2 মিনিট সময় তার জন্য ব্যয় করলেন না? এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ঠিক হয়নি, কারণ নির্যাতিতার আর তো হারানোর কিছু নেই। ওনার একমাত্র কন্যা, যিনি এত বড় ডাক্তার ছিলেন, আরজি করের মতন জায়গায় প্রতিষ্ঠিত ডাক্তার, সে ওইভাবে খুন হয়ে গেছেন, এবং সেই জন্য ওনার একটু বক্তব্য, একটু সাক্ষাৎকার দরকার ছিল আমাদের অমিত শাহ, কিন্তু সেটা ওনারা করেননি। ওনারা যথার্থই প্রশ্নটা তুলেছে। এর উত্তর বিজেপি দেবে, কিন্তু তার আগে আমি একটু জয়াদি আপনার থেকে জানতে চাইবো। জয়াদি, আমরা একদিকে যেমন দেখতে পাচ্ছি বিজেপির বিরুদ্ধে অভিযোগ, সিবিআইয়ের বিরুদ্ধে তার ক্ষোভ বলবো না, কোথাও একটা হতাশ লাগছে। একই সঙ্গে রাজ্য প্রশাসনের বিরুদ্ধেও তার অভিযোগ, যেভাবে যাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তাদেরকে ফিরিয়ে নেওয়া নিয়ে তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত তার মনে ক্ষোভ রয়েছে। সবার প্রথমে বলি, যাদের নামে থ্রেট কালচার নিয়ে বিভিন্ন মিডিয়া হাওয়া গরম করছে, বিরূপক্ষকে কাউন্সিলে এখনো অবধি ফেরানো হয়নি। তার কারণ বিরূপক্ষ কাউন্সিলের সদস্য না। আর রইল অভিক একজন নির্বাচিত কাউন্সিলের প্রতিনিধি। অভিকের নামে এখনো অবধি চার্জশিটে কোনো নাম নেই, অভিকের নামে কোনো অভিযোগ নেই। তার মানে সেটাও সিবিআইয়ের ব্যর্থতা। সে অবশ্যই তার নিজের আইনজীবীকে দিয়ে কাউন্সিলের কাছে আবেদন করেছে যে যার নামে কোনো অভিযোগ নেই, যার চার্জশিটে নাম নেই, সে নির্বাচিত কাউন্সিলের বাইরে কি করে থাকে? সে নির্বাচিত প্রতিনিধি, তার সাথে রাজ্যের বা প্রশাসনের বা দলের বিন্দু মাত্র যোগ সাজেশ নেই। আর আমি এটা দৃঢ় ভাষায় বলতে পারি যে সন্দীপ ঘোষকে নিয়ে এত কথা উঠছে, দুর্নীতির তদন্ত যখন সিবিআই শুরু করে, সবার প্রথমে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিলেন, কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হচ্ছে না? সেই প্রশ্ন তোলার পরবর্তীকালে আমরা দেখতে পেলাম সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মানবিক, আমাদের মুখ্যমন্ত্রী চায় যে দোষী তার শাস্তির ব্যবস্থা হোক। তিনি কোনো তদন্ত প্রক্রিয়া কোনোভাবে আড়াল করতে চায় না। তিনি যদি আড়ালি করতে চাইতো তাহলে ওদিন রাতে সঞ্জয়কে গ্রেপ্তার করা হতো না। সিবিআই যদি তার তদন্ত প্রক্রিয়া এত দ্রুততার সাথে করতে চায়, তাহলে সঞ্জয়ের বাইরে একজনকে বা কাউকে পর্যন্ত এখনো অবধি কোনো কিনারা সিবিআই তুলে আনতে পারলো না। আসলে সিবিআই চাইছে এই আরজি করের ঘটনাটাকে 2026 সাল অবধি টেনে নিয়ে যাবে। 26-এ যেই নির্বাচন, বিজেপির মার্কেট গরম করবে। তারা ভাবছে, কারণ কেন্দ্রীয়ভাবে সিবিআইয়ের কাছে নির্দেশ এসছে যে কোনো চার্জশিট দেয়া যাবে না, অভিযুক্তকে তাকে কোনোভাবে প্রমাণ করা যাবে না। 26 সালে আমরা এই বিষয়টি নিয়ে ভাববো, কারণ এই মুহূর্তে বাংলার মাটিতে বিজেপির আসন তো শূন্য। নির্বাচন যেই গেল আমরা দেখতে পেলাম 6-0 হলো। তাই আমি বলবো যে এই আরজিকর ঘটনার দ্রুত তদন্ত প্রক্রিয়া। জয়দি, আমরা এক মিনিট
মিনিট, আমার দৃঢ় বিশ্বাস যদি রাজ্য সরকারের হাতে এই তদন্ত ভার থাকতো, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এতদিনে দোষীদের সাজা ঘোষণা হতো এবং আমাদের নেত্রী যেটা বলেছিলেন সর্বোচ্চ সাজা ফাঁসি এতদিনে ঘোষণা হয়ে যেত। এটা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট আমাদেরকে বলতে হবে যে তাপসদা, আমরা দেখলাম বিজেপির বিরুদ্ধে সমালোচনা করলেন, ঠিক আছে, কিন্তু আন্দোলন তো শুধু বিজেপি করেনি, কংগ্রেসকে আমরা সেভাবে দেখিনি ঠিকই, কিন্তু সিপিএম তো আন্দোলনে ছিল, মোহাম্মদ সেলিম আমাকে জানিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে সিপিএম এর নিন্দা করেননি কেন? মানে সিপিএম কি তাহলে এই আন্দোলনে রয়েছে, এখনো পর্যন্ত আন্দোলনে বেঁচে আছে, এটাই কি প্রমাণ হচ্ছে? এবং পরিষ্কার বলেছেন তার বাবা, নির্যাতিতার বাবা, যে এই কারণে বিজেপির কি ফল হয়েছে আমরা দেখেছি। তাহলে তো ফল ভালো হয়নি সিপিএম এরও। শোনো, শুরুতেই বলি আমাদের আমরা সেটা ফিনিশ, তার শেষ পর্যন্ত আমরা সেটা চাই। এই লড়াইটা জারি রেখেছি, লড়াইটা চলবে এবং নির্যাতিতার পরিবারের সাথে আমরা সরকারে নেই, কেন্দ্র রাজ্য কোথাও সরকারে নেই, আমরা শূন্য। কিন্তু এই ধরনের ঘটনায় একজন নির্যাতিত মানুষের পাশে, যে কোনো নির্যাতিত মানুষের পাশে, নির্যাতিত পরিবারের সাথে আমাদের নেতৃত্বরা আমরা ধারাবাহিক যোগাযোগ রাখি। এবং আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে নিজে এই এখানে আমি যোগাযোগ দিয়েছি, উনাদের সঙ্গে কথা বলেছি। ঠিকই উনাদের নানান ধরনের ক্ষোভ আছে এই আন্দোলন সম্পর্কে, আরো তীব্রতর হবে কিনা আমরা এই কথাটা দিয়েছি। এই আন্দোলন থামবে না, আন্দোলন চলবে। বেশ, আমি একটু সুকন্যাদি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমার বক্তব্য হচ্ছে যে একজন নির্যাতিতার বাবা মা তারা বলছেন যে সিবিআই ছাড়া আর কোনো রাস্তা নেই। সত্যি সিবিআই পর আর কোনো সংস্থা নেই ভারতবর্ষে যারা এই ঘটনা তদন্ত করতে পারে, অ্যাটলিস্ট লার্জার কনস্পিরেসি, এটাই এলিট সংস্থা এবং সুপ্রিম সংস্থা। এখন সিবিআই এর এই তদন্ত যদি আজকে ওই সারদা কাণ্ডের মতো 7 বছরের সাজা সর্বোচ্চ তার 12 বছর জেল খাটছে এটা হয়, আমরা যাব কোথায়? আমরা তো সিবিআই দেখলে এবার মনে হচ্ছে মুখ ঘুরিয়ে চলে যেতে হবে। সৈকত, এখানে শুনছিলাম একজন বলছিলেন, ভাই বলছিল যে প্রভাবশালী, সুপ্রিম কোর্টেও প্রভাবশালীর কথা উঠেছে। এই প্রভাবশালীদের জন্য আলাদা কোনো সেকশন আছে কিনা সিআরপিসিতে সেটা আমার অন্তত জানা নেই। যে সিবিআই যেখানেই যাচ্ছে প্রত্যেকটা লোককেই প্রভাবশালী 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 করে যে একটা ট্যাগমার্ক দিচ্ছে, এর আলাদা কোনো সেকশন আছে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত আমার হয়তো জানা নেই, অন্যদের হয়তো জানা থাকতেই পারে। আর আমি প্রথমেই বলেছিলাম যে এটা একটা রেপ কেস, আরজি করটা, এবং পক্সো যেটা কোন নাবালিকার ক্ষেত্রে এটা হয়ে থাকে, প্রভাবশালী নাবালিকার ক্ষেত্রে আমি প্রথমেই বলে রেখেছিলাম যে এটা রেপ। মানে প্রভাবশালী কথাটা ইডি সিবিআই এটা কি প্রভাবশালী একটা ট্যাগ মার্ক দিচ্ছে, যতদিন পারা যায় তাদের খিচে আটকে রাখতে হবে। আটকে রাখাটাই হচ্ছে ইডি আর সিবিআই এর প্রথম মানে উদ্দেশ্য। কেসটা কতটা তাড়াতাড়ি করব, কেসটা কিভাবে প্রমাণ করব, তার থেকেও কতদিন আমরা এদের কাস্টডিতে রাখলাম। আমরা দেখতে পাচ্ছি এসএসসির, আমি নিজে সেই মামলাতে ছিলাম, এখনো আছি, একজনের হয়ে আমি ডিফেন্ড করি, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি সমানে দিনের পর দিন একটাই বলে যাচ্ছে, যখনই কোর্ট জিজ্ঞেস করছে আরে চার্জশিটে কি দিচ্ছেন, কপিগুলো কেন সাপ্লাই করছেন না, না ওনারা খুব প্রভাবশালী, বেল দিচ্ছে, বেল পেলে কিসের অসুবিধে, ওনারা প্রভাবশালী। ওই প্রভাবশালী স্টিগমা দিয়ে আর কতদিন প্রভাবশালী বলেছিলেন যাদেরকে, যারা মানে বেরিয়ে যাওয়ার পর তারা কতটা প্রভাব খাটিয়েছেন সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। হ্যাঁ, প্রভাব খাটাতে পারে। শুনুন, এখানে একটা কথা বলে দিই, যদি নাকি তারা এগুলো প্রত্যেকটা ডকুমেন্টারি এভিডেন্স, তারা যদি সিবিআই এর কাস্টডিতে গিয়ে প্রভাব খাটায় সেখানে গিয়ে, তার থেকে লজ্জার সিবিআই এর কাছে আর কিছু থাকতে পারে না। একটা লাইন বলুন, কলকাতা পুলিশ তো কখনো বলে না যে প্রভাবশালী, এটা আমরা একটা স্টিগমাটা ছুঁড়েই যাচ্ছি। প্রভাবশালী তত্ত্বটা এটা বানাউটি তা নয়। সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জির ব্যাপারে পরশুদিনই যে অর্ডারটা দিয়েছে, তাতে উনি বলেছেন সুপ্রিম কোর্ট যে উনি প্রভাবশালী, উনি রাজ্যের মন্ত্রী ছিলেন, ওনার বলছি তাহলে প্রভাবশালী কত আছে, তাহলে প্রভাবশালী কত আছে আলাদা বিচার হবে, কোথাও আছে করেছে সবাইকে প্রভাবশালী, না ওটা নয়, আরে একজন মন্ত্রী উনি যে বললেন না যে প্রভাবশালী বলে কিংবা ইম্পর্টেন্ট লোক কিছু নেই, সেরকম নয়। প্রভাবশালী, আপনি একজন আইনে সিআরপিসিতে
সিআরপিসিতে কোনো আইনে জায়গায় কোনো- আইনে কোনো আইনে section নেই যে প্রভাবশালীকে আইনে সিআরপিসিতে আলাদাভাবে বিচার করতে হবে, কোথাও আছে কি? প্রভাবশালী তত্ত্বের কোনো সেকশন নেই, এটা ঠিকই, কিন্তু প্রভাবশালী তাহলে টার্মটা তারপর ইউজ থেকে CRPC, IPC পুরোটা আলাদা শেষ হয়ে করি, যাবে? পুরোটা শেষ করি, তাহলে আপনার সুবিধা আলাদা হচ্ছে। হলে এক আলাদা, সেকেন্ড, আমার জানা পুরোটা নেই। শেষ করি দিদি। সেটা হচ্ছে যে প্রভাবশালী তত্ত্বটা তখনই ইউটিলাইজ করা হয় বা ওটাকে সামনে আনা হয় চক্রান্তকারী হিসেবে, কারণ সে বেল পেলে, সে যেহেতু প্রভাবশালী, তার একটা জনমানসে একটা গুরুত্ব আছে, সে সেই ইনভেস্টিগেশনটাকে প্রভাবিত করতে পারেন, চাইলে তিনি কিন্তু করতে পারেন। এই ট্যাগটা এটা করতে হয়, এটা করতে যে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি করে। শুধু তাই নয়, শুধু তাই নয়, যদি তাই হতো দিদির কথা, তাহলে এই যে জয়নগরের মামলাতে পুলিশ তাকে প্রথমে, যেটুকু আমি জানি, 14 দিনের পিসি তারা রিমান্ডের জন্য মানে আবেদন জানান। তাহলে পুলিশ তো রিমান্ডের জন্য কোনোদিন, তাহলে এই যদি তথ্য উনি খাড়া করেন, বিভিন্ন মানে সাবমিশন করেন, তাহলে তো কোনোদিনই কোনো ইনভেস্টিগেশন অফিসারই কাউকে হেফাজতে রাখতেই চাইবে না। হেফাজতে রেখে কেন করা হয়, যে তার মধ্যে থেকে কিছু ইনভেস্টিগেশনের জন্য তাকে রাখতে হবে। এবার সেটা তো কোর্ট বিচার করবে দিদি, আমরা অ্যাপিল করতে পারি, কোর্ট বিচার করছে, কোর্ট দেখছেন তিনি প্রভাবশালী। ইনফ্যাক্ট পার্থ চ্যাটার্জিকে এমন ভাবে তার আইনজীবীকে বলা হয়েছে যে বাকিদের বেল গ্রান্ট হচ্ছে এই জন্য নয় যে তারা কেউ এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং মানতে হবে, এটা কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং মানতে হবে। আমরা সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিটার এসএসসি থেকেও ভয়ঙ্কর মাত্রায় ছিল, কারণ এখানে মূল কনস্পিরেটর বলা হয়েছিল মানিক ভট্টাচার্যকে, এবং তিনি সপরিবারে সেই দুর্নীতিতে যুক্ত ছিলেন বলে অভিযোগ ছিল। মানিক ভট্টাচার্য পর্ষদের সভাপতি ছিলেন, মানিক ভট্টাচার্য তৃণমূলের এমএলএ ছিলেন, মানিক ভট্টাচার্য এমন ব্যক্তি যিনি টানা দীর্ঘদিন ওই পদে ছিলেন, সেই মানিক ভট্টাচার্যকে কালীঘাটের কাকুর সঙ্গে বৈঠক করেছে বলে ইডি তার চার্জশিটে লিখেছে, সেই তার প্রেস রিলিজে লিখেছে। তারপরেও কিভাবে মানিক ভট্টাচার্য জামিন পেয়ে যান? তাকেও তো প্রভাবশালী বলা হয়েছিল। কারণ হলো তাহলে পার্থ চট্টোপাধ্যায় কেন পাচ্ছেন? এইখানে প্রশ্ন। তার রিপোর্টিং অথরিটি কে ছিলেন? হ্যাঁ, তার রিপোর্টিং অথরিটি কে ছিলেন? তার রিপোর্টিং অথরিটি সংস্থা, এটাই বলেছে, স্বশাসিত সংস্থা। শিক্ষামন্ত্রী, আরে জানবো না কেন, অদ্ভুত। শিক্ষামন্ত্রী যে রাজ্যের, তার রিপোর্টিং অথরিটি তিনিই হবেন। এপিসি বোর্ড আমি জানি। প্লিজ, আজকের সময় নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু মূল বিষয় হচ্ছে আমরা নির্যাতিতার পরিবারের পাশ থেকে এখনো সরিনি। আমরা পুলিশ ভালো কাজ করলে তার যেমন প্রশংসা করি, পুলিশ খারাপ কাজ করলে তাকে নিয়ে আমরা সমালোচনাও করি। সিবিআই কেন কাজ করতে পারছে না তা নিয়ে যেমন আমরা প্রশ্ন করি, তেমনি সিবিআই ভালো কাজ করলে তার প্রশংসা করি। আমরা একটা কথা খুব স্পষ্টভাবে মেরুদণ্ড সোজা রেখে বলতে পারি, যা দেশের স্বার্থে ভালো, যা দশের স্বার্থে ভালো, আমাদেরকে সেটাই বেছে নিতে হবে। যেটা করবেন না তারা, তাদের কিন্তু একদিন সেখান থেকে সরতেই হবে, সে যত বড়ই আপনি প্রভাবশালী হন না কেন, কারণ গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে। নমস্কার।